Welcome to the second episode of SFV podcast. Today's episode is gonna be about the Premier League team of the season so far. আজকের পডকাস্টে থাকছে শিহাব, রাফিদ, আনান, সোহান আর আমি আরাফ. So guys, how do you feel about the response we got from the last episode? আচ্ছা, রেসপন্স খুবই ভালো লাগছে আসলে আমার। ইভেন আমার দুইটা ফ্রেন্ড সুবার অর্ণব আমাকে ইনবক্সও করছে যে খুব ভালো শো হয়েছে। তো আমি সন্তুষ্ট আসলে। রেসপন্স নিয়ে আমিও সন্তুষ্ট। আমার কাছে মনে হয়েছে আমাদের ফার্স্ট শো হিসেবে যথেষ্ট ভালো রেসপন্স ছিল। আশা করছি সামনে আরো বাড়তে থাকবে রেসপন্স। What do you think, Rafid? হ্যাঁ, আসলে গত এপিসোডের যে অ্যানসারিং কোয়েশ্চেনগুলো খুব ভালো ছিল। আমরাও বেশ হোমওয়ার্ক করতে হয়েছে আমাদের। আশা করি অডিয়েন্সদের ভালো লাগছে। আশা করি আজকের এপিসোডটা আগের থেকেও ভালো হবে। So আমাদের শুরু করে দেওয়া যাক। আজকের এপিসোড তো প্রিমিয়ার লিগ টিম অফ দ্য সিজন নিয়ে। সো আজকে অনেক ভালো আলোচনাই হবে আমি আশা করছি। হ্যাঁ, আর ফরমেশন যে আমরা 4-3-3 চুজ করেছি, এটা তো আশা করি সবার কাছে আই গেস গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, মানে সব টিম অফ দ্য সিজন বা টিম অফ দ্য ইয়ারই তো বেশিরভাগ সময় 4-3-3-তেই দেখা যায়, অন্য সব অ্যাওয়ার্ডস সেরেমনিয়াস ওইগুলোতেও। তো আই গেস এইটাই আইডিয়াল। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা কি গোলকিপার দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, প্রথমে আমরা গোলকিপার পজিশনের জন্য কাকে কম্পারিজন করছি সেটা একবার দেখা যায়। আচ্ছা, আমরা কম্পারিজন রেখেছিলাম শেফিল্ডের ডিন হেন্ডারসন আর আর্সেনালের বার্ন্ড লেনোকে। এটা নেওয়া হয়েছে প্রিমিয়ার লিগ ওয়েবসাইট থেকে। সো হোয়াট ডু থিংক অ্যাবাউট দিস গাইস? কাকে আপার হ্যান্ড দেওয়া যায়? অনেস্টলি বলতে গেলে আসলে গোলকিপারদের ভিতর অনেকেই ভালো কম্পিটিটর ছিল। নিক পোপ, ক্যাসপার মাইকেল, এরা অনেক ভালো পারফরমেন্স করছে। বাট যদি ওভারঅল পুরো সিজনের পারফরমেন্সটা জাজ করা হয় তাহলে আসলে দুইজন স্ট্যান্ড আউট পারফরমেন্স দিচ্ছে। কিন্তু তারপরেও যদি আরেকটু ডিপলি চিন্তা করি, আমার মনে হয় ডিন হেন্ডারসনের ইম্প্যাক্টটা অনেক বেশি ভিজুয়াল ছিল। শেফিল্ড যে লিগ টেবিলে প্রমোটেড সাইড হিসেবে এত উপরে আছে, আমার মনে হয় ডিন হেন্ডারসনের ইফেক্ট অনেক বেশি এখানে। সিঙ্গেল হ্যান্ডেডলি অনেকগুলা ম্যাচ বের করে আনছে। ট্রু, আসলে অ্যালিসনও আছে এর বাইরে। তো অনেকেই আসলে পারফরমেন্স ভালো দিছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হেন্ডারসনের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল। তো ইম্প্যাক্টের বিচারে আমি হেন্ডারসনকে আগে রাখবো। হ্যাঁ, আমরা যদি স্ট্যাটটাও দেখি, যদিও সেভের সংখ্যা লেনোর বেশি, কিন্তু সেভ পার্সেন্টেজ আবার হেন্ডারসনেরই বেশি আছে। আবার এটা ভাবতে হবে যে লেনোর সামনের ডিফেন্সটা তুলনামূলক উইক হয়, তার সেভ নাম্বারটাই বেশি আছে, এটা স্বাভাবিক। হয়তো বা হেন্ডারসনের আরো সেভ হয়তো যদি তার ডিফেন্সটা একটু দুর্বল হতো, কিন্তু সেভ পার্সেন্টেজ যেহেতু হেন্ডারসনের বেশি, আমার মনে হয় যে দুজনের মধ্যে হেন্ডারসন অ্যাডভান্টেজ পাবে। সিজনের প্রথম দিকে ডিন হেন্ডারসন আর শেফিল্ড যেভাবে বড় টিমগুলোর সাথেও ইভেন ক্লিন শিট রাখতেছিল, এখানে যতটুকু শেফিল্ডের ডিফেন্সের অবদান অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি ডিন হেন্ডারসনের কন্ট্রিবিউশন আরো বেশি ছিল। মানে ওদের ডিফেন্স এই সিজনে এত ভালো করছে, এর পিছনে ডিন হেন্ডারসনের অবদানকে আমি বেশি করে দেখবো আর কি, ওর কন্ট্রিবিউশনটা। পুরো সিজনে হেন্ডারসন মাত্র একটাই এরর করছে। তো বলতে গেলে অবশ্যই একজন ইয়াং গোলকিপার হিসেবে এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। সো আই থিংক আমরা সবাই এখানে আমরা এগ্রিড যে আমরা ডিন হেন্ডারসনকে চুজ করতেছি ফর দ্য গোলকিপিং পজিশন। তাহলে গোলকিপার হিসেবে আমরা ডিন হেন্ডারসনকে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, সো মুভিং অন, আমরা নেক্সটে রাইট ব্যাক পজিশন চলে যাই। সো রাইট ব্যাক পজিশনের জন্য আমরা কম্পারিজনে রেখেছিলাম তিনজনকে। লেস্টারের রিকার্ডো পেরেইরা, ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যারন ওয়ান-বিসাকা আর লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এখানে দুইটা স্ট্যাটস আছে, একটা হচ্ছে ওভারঅল স্ট্যাটস আর একটা হচ্ছে ডিফেন্সিভ স্ট্যাটস। সো গাইস, রাফিদ তো নিশ্চয়ই আর্নল্ডকে চুজ করবে। হ্যাঁ, এটা আসলে
আমি আচ্ছা, লিভারপুল সাপোর্টার এখানে তিনজনই আসলে একজন আউটস্ট্যান্ডিং নিউক্যাসল পারফর্মার supporter ছিল। বা হ্যাঁ শিহাব কি বলছিলি আরেকবার? তিনজনই আসলে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে এই সিজনে। সো রিকার্ডো পেরেরার কথা যদি বলি, ও অনেক ডিফেন্সিভলি সলিড ছিল আর আরো অফেন্সিভলি মারাত্মক খেলছে। তারপরে যদি একজন চুজ করতে হয়, আমি আর্নল্ডকে চুজ করবো আসলে। আচ্ছা আমি এখানে কিছুটা অ্যাড করতে চাই। অ্যারন ওয়ান-বিসাকা কিন্তু ডিফেন্সিভলি অনেকটা ভালো খেলছে এই সিজনে। বলা যায় যে সে হি ওয়াজ কাইন্ড অফ লাইক আ ক্যাসেল অফ অর ফোর্ট ফর ম্যানচেস্টার ইউনাইটেড। সে ডিফেন্সিভলি বলা যায় এরর খুবই কম করছে। যদি গোলকিপার হিসেবে ডিগিয়ে আরেকটু ভালো করতে তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ডিফেন্সিভ স্ট্যাটসে আরো অনেক আগে থাকতো। সো ডিফেন্সিভ স্ট্যাটস যদি আমরা শুধু নিতাম তাহলে কিন্তু অ্যারন ওয়ান-বিসাকা কিছুটা হলে আগে থাকতো। বাট মডার্ন ফুটবলে আসলে জাস্ট ডিফেন্সিভ স্ট্যাট দিয়ে রাইট ব্যাক আসলে চুজ করা কাইন্ডা সিলি হয়ে যাবে। সো আই গেস ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে ট্রেন্ট হালকা আপার হ্যান্ড পাবে। বাকিটা কি বলিস? The thing I like about Wan-Bissaka is that opponent টিমে যদি কোনো স্টার ফরওয়ার্ড বা স্টার উইঙ্গার থাকে, তাকে একদম নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য এরকম একটা ফুলব্যাক হলো Wan-Bissaka. Right. He can hold off any forward in the world, but at the same time আমরা এখানে চুজ করতেছি টিম অফ দ্য সিজন, এবং আমরা টিম অফ দ্য সিজনকে কিন্তু অ্যাটাকিং ওয়াইজে আমরা চুজ করব, কারণ এটা সম্পূর্ণ প্রিমিয়ার লিগের বেস্ট টিম হবে। তো আর মডার্ন ফুটবলের যে অবস্থা এখন, ফুলব্যাকদেরকে অবশ্যই সবাই এক্সপেক্ট করে যে ফুলব্যাকরা অ্যাটাকে কিছুটা হলেও কন্ট্রিবিউশন রাখবে, আর সেই দিক থেকে আলেকজান্ডার আর্নল্ড ইজ সেকেন্ড টু নান। His passing range, his crosses, his vision, it's uncomparable. Even midfielders can't come close to him. ক্রসেস মেবি অনেক মিডফিল্ডারদের থেকেও বেশি। মোস্ট প্রবাবলি ক্রসেস অ্যাটেম্প্ট এই সিজনে 170 প্লাস ছিল, মানে ইনসেন নাম্বারস। Insane. I don't think any midfielder besides De Bruyne has better numbers than him going forward, to be honest. It's unbelievable. আলেকজান্ডার আর্নল্ডের সেট পিস অ্যাবিলিটিও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, that's another adding factor too. Coming from a Barcelona fan. আচ্ছা, Opinion taken quickly. তাহলে আমাদের আর মনে হয় এখানে আর কারো ডিসএগ্রি করার জায়গা নাই, তাহলে আমরা নেক্সট পজিশনে আসলে মুভ করতে পারি। সো আমরা তাহলে রাইট ব্যাক হিসেবে আলেকজান্ডার আর্নল্ডকে চুজ করলাম। আচ্ছা, তাহলে আমরা এখন সেন্টার ব্যাক পজিশনে দিকে ফোকাস করতে পারি। তাহলে সেন্টার ব্যাক পজিশনের জন্য আমরা আসলে অনেকগুলো চয়েস থেকে আমরা চারজনকে চুজ করেছিলাম। সেটা হচ্ছে লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক, ম্যানচেস্টার ইউনাইটেড হ্যারি ম্যাগুয়ার, লেস্টারের ক্যাগলার সয়ুনচু, আর টটেনহ্যামের টবি আলডারওয়ারেল্ট। Shihab, what do you think? আচ্ছা, এখানে হচ্ছে ভ্যান ডাইক আসলে আমার কাছে মনে হয় যে একটা অটো চয়েস টাইপ। এছাড়া বাকি তিনজনের পারফরমেন্স অনেক ভালো ছিল, যদিও টবের পারফরমেন্সটা অনেক আন্ডাররেটেড, কারণ হচ্ছে স্পার্সের পারফরমেন্স টিম ওয়াইজ অনেক খারাপ ছিল। কিন্তু যদি ওর ব্যক্তিগত পারফরমেন্স দেখি তাহলে পারফরমেন্স ওর ভালো ছিল। আর যদি হ্যারি ম্যাগুয়ারের কথা বলি, ইউনাইটেড কিন্তু সিজনের শেষ দিকে বা ইভেন মাঝামাঝি থেকে পরের দিকটায় অনেক ভালো পারফর্ম করছে। তো আসলে চারজনই অনেক ভালো কন্টেন্ডার। তারপরও আমাকে যদি বলা হয় তাহলে আমি হয়তো বা সয়ুনচু আর ভ্যান ডাইককেই প্রেফার করব। আচ্ছা, এখানে সেন্টার ব্যাক আসলে দুইজন চুজ করতে হবে, তো তুই আরেকজনকে চুজ করে এখান থেকে। So Rafi, হ্যাঁ, শিহাবের চয়েস ছিল ভ্যান ডাইক। হ্যাঁ, ভ্যান ডাইক আর সয়ুনচু। শিহাব would prefer these two. আচ্ছা, আমি যদি এখান থেকে চুজ করতে বলা হয়, আমি হয়তো বা এখানে ভ্যান ডাইক আর ম্যাগুয়ারকেই চুজ করতাম। ম্যাগুয়ার হয়তো বা সিজনের প্রথম দিকে হয়তো অতটা ওভারওয়েলমিং পারফরমেন্স করে নাই, বাট সিজনের শেষ দিকে আসলে ম্যাগুয়ার প্লাস লিন্ডেলফ এই ডিফেন্সিভ ডুওটা অনেক ফরওয়ার্ডদেরকে বেশ ভালো পরীক্ষায় দিচ্ছে, মানে টাফ টাইম দিচ্ছে বলতে হবে অবশ্যই। স্পেশালি ম্যাগুয়ারের হেডিং অ্যাবিলিটিটা ভালো ছিল, কর্নার ভালো অ্যাটাক করতো, এটা ভ্যান ডাইকও করছে। তো আমার মনে হয় দুইজনকে আমি চুজ করতাম। আচ্ছা, সোহান, what do you think?
এই চারজনের মধ্যে আমাকে চুজ করতে হলে আমিও ভার্জিল ভ্যান ডাইক আর ক্যাগলার সোয়েনসুকে নিতাম। দেখা যদি স্টার্টের মধ্যে আমরা দেখি, সোয়েনসুর কিন্তু ট্যাকলের সংখ্যা অন্য বাকিদের সবার থেকে অনেক ভালো। এছাড়া এই সিজনে লেস্টার যেরকম পারফরমেন্স দিল, হয়তো বা লাস্টের দিকে আসে কিছুটা ড্রপ করছে পারফরমেন্স, তবে প্রথম দিকে যে শুধুমাত্র তাদের অ্যাটাকিং এর জন্য তারা এতদিন দুয়ে ছিল বা তিনে ছিল তাকে তো না, তাদের ডিফেন্সে ইভান্স, সোয়েনসু, চিলওয়েল, পেরেরা সবাই মিলে একটা ভালো ডিফেন্ডিং ইউনিট ছিল দেখে তারা এতদিন টপে ছিল। আর ভ্যান ডাইক তো বলা যায় আসলে কিছুটা হলে অটোসাস টাইপের মতোই, লিভারপুল ডিফেন্সের স্বতন্ত্র প্রহরী। তবে এখানে এল্ডারওয়ার্ল্ডের অফেন্সিভ স্ট্যাটস কিছুটা হলেও আন্ডার রেটেড। তার কিন্তু এই সিজনে 2টা অ্যাসিস্ট আছে, একই সাথে তার লং বলগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস বলা যায়। তবুও শেষের দিকে আবার ইনজুর ছিল কেন, এই কারণে তেমন একটা কাজে লাগানো হয় নাই। তবে আমার মনে হয় যে ভ্যান ডাইক আর সোয়েনসু সিজন হিসাব করলে আগে থাকবে বাকিদের থেকে। আরাফ? আই থিঙ্ক ভ্যান ডাইক তো অটোমেটিক চয়েস, সো একটা সেন্টার ব্যাক পজিশন তো ওর কাছেই যাবে। আর ম্যাগুয়ার অ্যান্ড সোয়ুনচু ইজ আ ক্লোজ কল, বাট thinking about the season as a whole, I think Soyunchu's effect or contribution was more on his team than I think Harry Maguire, because Leicester defense এই বছর এত ভালো যে ওরা করেছে একদম সিজনের শুরু থেকেই। I think Soyuncu is a big factor in there. Him leading the defense from the center back position and all. So আমি ওই এফেক্টটার কথা চিন্তা করে আমি সোয়ুনচুকে রাখবো ভার্জিল ভ্যান ডাইকের সাথে। আচ্ছা, আমার পার্সোনাল প্রেফারেন্স যদিও ম্যাগুয়ার আর সোয়েনচু হতো, বাট মানে এটা কাইন্ড অফ একটু পার্শিয়াল ওপিনিয়ন হতে পারে, বাট আমার মনে হয়েছে যে এই সিজনে যদি আমরা বিবেচনা করি তাহলে ভ্যান ডাইক কিন্তু আগের সিজনের মতো যে বিস্ট ফর্ম ছিল সেরকম কিন্তু হয় নাই। সো আর ওই আমরা যদি এদিকে চিন্তা করি তাহলে ম্যাগুয়ার আর সোয়েনচু দুইজনই কিন্তু একদম আউটস্ট্যান্ডিং পারফর্মার ছিল। সো আমার পার্সোনাল প্রেফারেন্স হতো হ্যারি ম্যাগুয়ার আর ক্যাগলার সোয়েনচু, বাট আই গেস ম্যাচ ওপিনিয়ন মেবি ভার্জিল ভ্যান ডাইক আর ক্যাগলার সোয়েনচু দিকে যাচ্ছে। সো I think Virgil van Dijk and Soyuncu partnership wins by 3-2 in vote. yeah, so I guess Virgil van Dijk and Caglar Soyuncu are our center back choices. Yes, let's put them in. Yeah. Now the left back position. Okay, for the left back positions, we've chosen only two options: Lucas Digne of Everton and Andrew Robertson of Liverpool. So guys, আমরা কি কাউকে বাদ দিছি? যেমন চিলওয়েল, আমরা একটু আগে শুনলাম যে চিলওয়েল অনেক ভালো পারফর্ম করছে, তো চিলওয়েলকে কি আমাদের এখানে রাখা উচিত ছিল? চিলওয়েলের ব্যাপারে বলতে গেলে ওর অ্যাটাকিং ইনস্টিংক্ট ভালো হলেও ডিফেন্সিভলি অনেক উইক ছিল এই সিজনে। স্টার দেখা গেছে, আমার মনে হয় না যে আসলে ওর মতো এত উইক ডিফেন্সিভ স্ট্যাট নিয়ে টিম অফ থাকা উচিত। প্লাস ও সিজনের শেষের দিকে মানে এই করোনা আউটব্রেকের আগে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচের পারফরম্যান্স খুবই জঘন্য ছিল। তো আমার মনে হয় না যে চিলওয়েল আসলে এই সিজনের থেকে বেটার ছিল। রাইট, চিলওয়েলের আসলে মানে অফেন্সিভ স্ট্যাট অনেক বেশি বেটার, কিন্তু ডিফেন্সিভলি আসলে চিলওয়েল একদমই স্ট্রং না আমার মতে। আমার মনে হয় বাকি যে তিনজন ডিফেন্ডার ছিল লেস্টারের তারা আসলে, আর প্লাস এনডিডি, এরা চারজন মিলে আসলে চিলওয়েলের পুরা ডিফেন্সিভ যেই এরর গুলো হয়তো সেগুলো কভার করতো। আমার মনে হয় না রবার্টসন আর ডিনিয়া থেকে চিলওয়েল এই সিজনে বেটার পারফরমার ছিল। হয়তো বা স্ট্যাটিস্টিক্যালি অফেন্সিভ স্ট্যাট যদি দেখি তাহলে হয়তো বা মনে হতে পারে যে ডিনিয়ার থেকে বেটার, বাট আমার মনে হয় না যে ওভারঅল পারফরমেন্স বিচার করলে দুজনের থেকে চিলওয়েলের পারফরমেন্স বেটার ছিল। আচ্ছা, আর এই দুজনের মধ্যে তো আই গেস देयर উইল বি নো কনফিউশন যে অ্যান্ড্রু রবার্টসন ওয়াজ বেটার ইন দিস সিজন। হ্যাঁ, এখানে আসলে ডিবেট নাই। অ্যান্ড্রু রবার্টসন এই দুজনের ভিতরে যদি চুজ করতে বলা হয়, সবাই এখানে অ্যান্ড্রু রবার্টসনকে চুজ করবে। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে ডিফেন্সিভলি যদি চিন্তা করি আমরা, বিশেষ করে এরিয়াল ডুয়েলস অন, ওখানে কিন্তু লুকাস ডিনে একটু এগিয়ে থাকবে অ্যান্ড্রু রবার্টসনের চেয়ে। আমরা স্ট্যাটে কিন্তু দেখতে পাচ্ছি এটা। এইখানে ডিফেন্সিভলি চিন্তা করলে লুকাস ডিনে খুব বেশি খারাপও না, যদিও ওর অ্যাটাকিং স্ট্যাট গুলা কিছু কিছু ম্যাচে ভালো ছিল, আবার কিছু কিছু ম্যাচে অত বেশি কন্ট্রিবিউট করতে পারে না অ্যাটাকিং দিয়ে। সো অ্যাজ আ হোল চিন্তা করলে আই থিঙ্ক অ্যাজ আ প্যাকেজ রবার্টসন উড বি দ্য
better option. So I guess we can all agree on Jay. Andrew Robertson would be our pick for the left back. Yes. So next up is our CDM position. তো CDM পজিশনের জন্য আমরা চুজ করেছিলাম তিনজনকে, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড, লেস্টারের উইলফ্রেড এনডিডি আর চেলসির জর্জিন। এখানে আমরা স্কট ম্যাকটমিনকে চুজ করতে পারতাম, আমরা অনেক ভাবছিলাম, বাট স্কট অনেকটা সময় ইনজুর্ড ছিল। সো আই গেস টিম অফ দ্য সিজন যদি আমরা কনসিডার করি তাহলে স্কট সেখানে আসলে আসতে পারবে না। হোয়াট ডু থিংক গাইস? হ্যাঁ, আমারও সেটাই মনে হয় যে টিম অফ দ্য সিজনে আসলে আমার মনে হয় যে যারা পুরো সিজন পারফর্ম করছে তাদেরকেই আসলে চুজ করা উচিত। আমার মনে হয় তিনজনই পারফেক্ট চয়েস এই পজিশনে। হ্যাঁ, তো সিডিএম পজিশনের জন্য চিন্তা করলে আমার 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 অপিনিয়নের ক্ষেত্রে এনডিডি আর জর্জিনহোর থেকে আমি বেছে নিতাম কোনো একজনকে। আর স্পেশালি আমরা যেহেতু 4-3-3 এখানে আমাদের ফরমেশন, এবং সিডিএম পজিশনের জন্য আমি প্রেফার করব ডিফেন্সিভ অ্যাবিলিটিস বেশি এমন কোনো প্লেয়ারকেই। আইল প্লে হিম অ্যাজ আ ডেস্ট্রয়ার, এবং ওই টাইপের প্লেয়ারের জন্য আমি অবশ্যই আই থিঙ্ক এনডিডি কেই বেছে নিব। কারণ এনডিডি এই সিজনে লেস্টারের হয়ে যে পরিমাণ ট্যাকলস এন্ড ইন্টারসেপশনস এন্ড বল উইন করার যে ক্যাপাবিলিটি দেখিয়েছে, আই থিঙ্ক আমার মনে হয় না এই সিজনে অন্য কোনো সিডিএম এর ডিফেন্সিভলি এত ভালো কন্ট্রিবিউশন ছিল। সো আই উড চুজ এনডিডি। হ্যাঁ, আমারও এই ব্যাপারে একমত যে এনডিডি যে আসলে লেস্টারের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা এনডিডি ছাড়া যে লেস্টার কয়েকটা ম্যাচ খেলছে সেই ম্যাচগুলোর স্কোর লাইন দেখলেই বুঝতে পারবো। এনডিডি আসলে এই সিজনে ডিফেন্সিভলি অসাধারণ সিডিএম ছিল। প্লাস আমরা যে আমাদের টিম অফ দ্য সিজন বানাচ্ছি, এই টিম অফ দ্য সিজনে আসলে আমরা যে দুই উইঙ্গেট সিলেক্ট করেছি এরা প্রচুর অফেন্সিভ মাইন্ডেড। তো তারা যখন ওভারল্যাপ করবে, তো ওই জায়গাটা কভার করার জন্য আসলে আমার মনে হয় তিনজনের ভিতরে এনডিডি পাচ্ছে। সোহান? হ্যাঁ, আমি রাফিদের সাথে একমত। আমরা যে টিমটা সাজাচ্ছি আমরা কিন্তু অন্যান্য পজিশনে মোটামুটি যাদের অ্যাটাকিং স্ট্যাট ভালো, অ্যাটাকিং অ্যাবিলিটি ভালো তাদেরকে নিচ্ছি। তো তাদের যে ডিফেন্সিভ ল্যাকিংস আছে সেটা কভার করার জন্য কিন্তু আমাদের একটা ডিফেন্সিভ মাইন্ডেড সিডিএম দরকার। তো সেই ডিফেন্সিভ অ্যাবিলিটির দিক থেকে কিন্তু ফ্রেড এবং জর্জিন থেকে যথেষ্ট আগানো এনডিডি। আর যদি আমরা এই সিজনে নিজের টিমের উপর ইম্প্যাক্টটাও দেখি, এনডিডির ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি ছিল। তার প্রমাণ আমরা দেখি সিজনের শেষের দিকে যখন এনডিডি ইনজুর ছিল তখন কিন্তু লেস্টারের ফর্ম ড্রপ হয়, আস্তে আস্তে পয়েন্ট হারায় কিছু। আমার মনে হয় এখানে এনডিডি আমার কাছে আগায় থাকবে। শিহাব? শিহাব নাই মেবি। আই গেস শিহাব গট দিস। আচ্ছা, না না আমি আছি আসলে। আমি বলতেছিলাম যে এনডিডি অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করছে যখন অ্যাটাকিং ফুলব্যাকরা আগায় গেছে। যেমন চিলওয়েল যখন আগায় যেত তখন ও কিন্তু ড্রপ ব্যাক করে হইতেছে স্পেসটা কভার করতো। সো আসলে টিএ আর হইতেছে রবার্টসন যখন আছে তখন আসলে এনডিডি ভালো পারফর্মার মনে হয়। সো আমার কাছেও এনডিডি পারফেক্ট। তাহলে তো ইউনানিমাস ডিসিশন। হ্যাঁ, সো উইলফ্রেড এনডিডি goes in for CDM position. So next up, our right central mid, and I guess there will be no confusion. Jess, Kevin De Bruyne is the winner in this position. হ্যাঁ, অবভিয়াসলি এটার ভিতরে একজন অবভিয়াসলি কেভিন ডি ব্রুয়নে। পুরো সিজনে কেভিন ডি ব্রুয়নে একদম আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করছে। দ্য স্ট্যাটস ফেনোমেনাল, ম্যাচ পারফরম্যান্স ফেনোমেনাল। ওর খেলা দেখেও একটা অন্যরকমের শান্তি ছিল। মানে undoubtedly it's Kevin De Bruyne. To be honest, Kevin De Bruyne's passing range, I think, is second to none in the football world, or at least in the Premier League. He's undoubtedly the best. অবশ্যই এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সিজনে আসলে কেভিন ডি ব্রুয়নের খেলা দেখে হচ্ছে এই পুরানো ইনিয়েস্টার থ্রু বলগুলোর কথা মনে হইতো, যেভাবে যে নো লুক থ্রু বল ক্রস করছে কেভিন ডি ব্রুয়নে। মানে যদি একটু মানে সিটির ফরওয়ার্ডরা যদি একটু ভালো ফর্মে থাকতো আমার মনে হয় কেভিন ডি ব্রুয়নের স্ট্যাটস আরো বেটার হতো। I think any forward in the world would dream to play with a midfielder like Kevin De Bruyne. স্পেশালি ও যেভাবে রাইট সাইডের মিডফিল্ড থেকে যেভাবে এসে
ক্রস গুলা দেয় ওর রাইট ফুটে, এবং ক্রস গুলার যে পরিমাণ স্পিড থাকে, আই থিঙ্ক ইটস আ ড্রিম ফর আ ফরওয়ার্ড। প্রাইম অ্যাগুয়েরো যদি আসলে থাকলে এই সিজনে আসলে সিটি আনস্টপেবল হয়ে যেত। ডিফেন্সিভ ট্রু আসলে আসলে ইনজুর্ড প্লাস ফরওয়ার্ডদের ফর্ম না থাকার জন্য কেভিন ডি ব্রুইনের পারফরম্যান্সটা আসলে মানে ভেইন হয়ে গেল। So I guess we can move on. Yeah. Okay. So for the other center mid position, we've picked Jordan Henderson of Liverpool, Mateo Kovacic of Chelsea, James Maddison of Leicester, and Emiliano Buendia of Norwich. So what do you think, guys? আচ্ছা, আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে টিমের উপর ইম্প্যাক্টটা। আর আমার মনে হয়েছে যে লিভারপুলের ক্ষেত্রে হেন্ডারসনের ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কাইন্ড অফ ডিফেন্স আর অফেন্সটাকে সে কম্বাইন করে ফেলছে, তো ওর রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সো এই কারণে হেন্ডারসন আমার কাছে বেস্ট পারফর্মার এই পজিশনে। হ্যাঁ, আমি আসলে ক্লাবের সাথে একমত যে স্ট্যাটস সবকিছু না, যদি বলতে হয় অবশ্যই স্ট্যাটস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কিন্তু আসলে স্ট্যাটস দেখে জর্ডান হেন্ডারসনের এই পারফরম্যান্স এই সিজনে আসলে জাজ করা যাবে না। হি ইজ দ্য রিজন লিভারপুল স্টিল 25 পয়েন্টস অ্যাহেড বলতে গেলে। অবভিয়াসলি জর্ডান হেন্ডারসন অফেন্স আর ডিফেন্সের লিঙ্ক আপটা খুব ভালোভাবে করছে। যখনই টাচ ওভারল্যাপ করতে পারতেছিল না, তখনই হেন্ডারসন রাইটে যে ক্রস করছে। আমার মনে হয় জর্ডান হেন্ডারসন এই তিনজনের ভিতরে, যদিও স্ট্যাটিস্টিক্যালি একটু লো হইতে পারে ম্যাডিসন থেকে বা বুয়েন্দিয়া থেকে, বাট আমার মনে হয় জর্ডান হেন্ডারসন ইজ দ্য ম্যান। হ্যাঁ, সেটাই আমি এগ্রি করি। এমনকি স্ট্যাটেও যে খুব বেশি পিছাবে হেন্ডারসন তা কিন্তু না, এটাও দেখতে হবে হেন্ডারসন সিজনের শেষের দিকে কিছু ইনজুরি করে ম্যাচ মিস ছিল। এছাড়া এই সিজনে কিন্তু খুব ক্রুশাল মোমেন্টে কিছু ভালো ভালো অ্যাসিস্ট করছে হেন্ডারসন এবার, মানে বা সালাকে ভালো ভালো কিছু লং বল ছিল, মিনিটে গোল দিয়ে ম্যাচ জিতেছে। হ্যাঁ, তো সেই হিসাব করলে টিমের প্লাস হচ্ছে টিমের উপর তার ইম্প্যাক্ট, সবকিছু ধরলে আমার মনে হয় হেন্ডারসন এবার আপার হ্যান্ড পাবে অন্যদের থেকে। Huge shout out for two creative midfielders, Madison and Buendia. তারা কিন্তু পুরো সিজনে অনেক অনেক ভালো খেলছে ফর দেয়ার রেসপেক্টিভ টিমস। কোনো ডাউট নাই। বুয়েন্ডিয়া যদি একটা ভালো ফরওয়ার্ড লাইন পাইতো তাহলে আমার মনে হয় ওর কন্ট্রিবিউশন আরো অনেক ভালো থাকতো, আরো অনেক বেশি অ্যাসিস্টস পাইতো। আর ম্যাডিসনের কথা বলতে গেলে ম্যাডিসনের সেট পিস টেকিং এবিলিটি সবকিছুই অনেক ভালো ছিল, বাট অ্যাজ আ হোল কন্ট্রিবিউশনের দিক থেকে চিন্তা করলে আমিও হেন্ডারসনকে বেছে নিব আর কি, বিকজ হেন্ডারসনের ওয়ার্ক রেট, ডেডিকেশন এই সিজনে আসলে ট্রিমেন্ডাস ছিল, and people were talking about him being the player of the season at one point of time. So I think এই সব দিক বিবেচনা করলে হেন্ডারসনই চয়েস হবে। প্লাস এট দ্য সেম টাইম আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে আমরা যেহেতু অলরেডি কেভিন ডি ব্রুইনাকে সিলেক্ট করে ফেলেছি এটা অটো চয়েসের মতন, সো আমি যাচ্ছি আরো একজন অফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডার না নিয়ে একটু ওভারঅল অফেন্স প্লাস ডিফেন্স দুই জায়গায় কভার করতে পারে এরকম একজন মিডফিল্ডার। সো আমার মনে হয় দুইজন এখানে হেন্ডারসনকে আমি বেছে নিব। Yes, Henderson also fits perfectly with the team so far. So I guess we all can agree on Yep. Henderson. কিন্তু আমরা আসলে এখানে কোভাচিচ নিয়েও কেউ কোনো কথা বললাম না। কোভাচিচও কিন্তু এই সিজনে অনেক ভালো পারফর্ম করছে চেলসি, বলতে গেলে চেলসির বেস্ট মিডফিল্ডার ছিল। হ্যাঁ, চেলসির বেস্ট মিডফিল্ডার আসলে কিন্তু কোভাচিচই ছিল, যদিও জর্জিনিও বা কান্তের কথা অনেকে বলতে পারে, কিন্তু আসলে পারফরম্যান্সের দিক থেকে কোভাচিচই বেটার ছিল। কিন্তু তারপরে যদি আমার মনে হয় হেন্ডারসনের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ শিয়াব হ্যাঁ যদি আর কি ইম্প্যাক্টের কথা বলি তাহলে আসলে হেন্ডারসন কোভাচিচের থেকে বেটার আমার কাছে মনে হয়েছে। আসলে হেন্ডারসন যেভাবে পুরা লিভারপুলকে লিংক আপ করছে, ডিফেন্সের সাথে অফেন্সের যে লিংক আপটা ছিল এই সিজনে, হেন্ডারসনের যে ইমেন্স ডেভেলপমেন্টটা ছিল এটা কিন্তু আসলে অনেকটা ইফেক্ট করছে লিভারপুলকে এতটা আগায় আসার জন্য। I guess we can only pick one person and that has to be Henderson. আমরা তাহলে নেক্সট পজিশনে মুভ করতে পারি। Okay, so for right wing, there were many options for us, but we've picked Mohamed Salah and Jack Grealish for our final comparison. So we should tell them why we picked Grealish for this position, for this wing position. Yeah, go on. আমাদের আসলে কিন্তু এখানে ট্রাওর একটা অপশন ছিল,
প্লাস আমরা যদি বলি যে রিয়াদ মাহরেজ ম্যানচেস্টার সিটির হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করছে, হয়তো গেম টাইম অনেক কম পাইছে, বাট যখনই গেম টাইম পাইছে আই গেস সে ডেলিভার করছে। বাট স্টিল যদি ওভারঅল বিবেচনা করি, আমার মনে হয় মোহাম্মদ সালাহ, জ্যাক গ্রিলিশ রাইট উইং এর জন্য বেস্ট অপশন ছিল এই কিং অফ দ্য সিজন। যদিও বা জ্যাক গ্রিলিশ অনেক জায়গাতে খেলছে কিন্তু ভিলার হয়ে এই সিজনে, সে ক্যামে খেলছে, সে ইভেন ড্রপ ডাউন করে সেন্ট্রাল মিডেও খেলেছে। সো আই গেস যদিও বা সে তার পজিশন অনেক ছিল, বাট আমরা তাকে রাইট উইং এর জন্য মোটামুটি প্রিফারেবল ধরতে পারি। I think Grealish started as a central midfielder when the season started, but as the season went on, I think the manager of Aston Villa saw that Grealish was the best player he had in the team, and so I think he wanted to use him more as an attacking option. So I guess he pushed him to the wing and to get him to contribute more with goals and assists. So season last day কিন্তু আমরা দেখতে পারি যে গ্রিলিশ কিন্তু মোটামুটি একটা অ্যাটাকিং পজিশনে খেলছে, সেটা আমরা উইং হিসেবে ধরে নিতে পারি, একটা উইঙ্গার হিসেবেই খেলছে ধরে নিতে পারি। তো এই জন্যই আমরা গ্রিলিশকে সালার সাথে রাইট উইং পজিশনের জন্য কন্টেনশনে রাখছি। আর গ্রিলিশের পারফরমেন্স যদি বলি, আসলে ওর টিমের মধ্যে কিন্তু ওর পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো ছিল। আর অ্যাকচুয়ালি ওদের টিমটা ও অনেকটা সিঙ্গেল হ্যান্ডেডলি আগায় নিয়ে গেছে। ম্যাকগিন যদিও ভালো পারফর্ম করছে, কিন্তু গ্রিলিশের পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো ছিল। সালাহের সাথে যদি ওর কম্পেয়ার করে, এই ক্ষেত্রে আমি ওকে কিছুটা আগায় রাখবো, কারণ টিমের উপর ওর যে ইম্প্যাক্টটা ছিল আসলে সালার আমার মনে হয় না লিভারপুলের উপর অতটা ছিল। আর যদিও বা সালার গোলস অনেক বেশি গ্রিলিশের থেকে, কিন্তু আমরা কিন্তু যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে কিন্তু সালা অনেক বিগ টিমের এগেনস্টে কিন্তু কাইন্ড অফ একটু নিষ্প্রভ ছিল। সো আর যেহেতু লিভারপুলের ফরমেশন ছিল যে ফিরমিনো ড্রপ ডাউন করে আর সালার মানে দুদিক থেকে অ্যাটাক করে, সো সালার গোল থাকে কিন্তু অনেক স্বাভাবিক। বাট যদি আমরা ইম্প্যাক্টের কথা চিন্তা করি তাহলে কিন্তু গ্রিলিশ ভিলাকে যেভাবে টেনে নিয়ে গেছে সেটা কিন্তু অনেকটাই আউটস্ট্যান্ডিং ছিল। সো আমার ক্ষেত্রেও আই উড প্রেফার গ্রিলিশ ওভার সালাহ। হ্যাঁ সেটাই। এছাড়া আমরা যদি স্ট্যাটও দেখি, গোল ছাড়া কিন্তু বাকি সবকিছুতে গ্রিলিশ অনেক অ্যাডভান্টেজে আছে। যেমন বলা যায় কি পাস বা থ্রো বল, বল কন্ট্রোল, সব মিলায় তার টিম প্লে সালার থেকে অনেক বেটার ছিল আমার মনে হয়। আর তার টিমের উপর ইম্প্যাক্টের কথা তো বাকি সবাই বললো। আমারও মনে হয় যে এবার এসিওনের জন্য সালার থেকে গ্রিলিশকে প্রিফার করা লাগবে রাইট উইং এ। এই সিজনে আসলে লিভারপুলের যে প্লেইং স্টাইলটা ছিল, সেই প্লেইং স্টাইলে সালাহ সে বেশি সেন্ট্রালি খেলবে, আর ফিরমিনো বা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এরা আসলে রাইট উইং এ আস্তে করে শিফট করবে যখন অফেন্সিভ হবে লিভারপুল। তো সেই হিসেবে আসলে সালার গোল বেশি হওয়াটা অস্বাভাবিক কিছু না। সালাহ যখনই চান্স পাইছে তখনই গোল করছে। বাট এট দ্য সেম টাইম আমরা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা প্রমোটেড সাইড হিসেবে একাই যদি পারফরমেন্স করে থাকে সেটা জ্যাক গ্রিলিশ। তো আমার মনে হয় দুজনের ভিতরে যদি এই টিমে কাউকে যদি স্যুট করাইতে হয়, আমি বলবো জ্যাক গ্রিলিশই প্রেফার করব। এইখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আমরা যদি একটু স্ট্যাটগুলোর দিকে তাকাই, ডিসপোজেসড এন্ড ব্যাট কন্ট্রোলস পার গেম, এই দুটা স্ট্যাট কিন্তু সালার অনেক বেশি। দ্যাট মিনস ও কিন্তু অনেকবার ম্যাচের মধ্যে ডিসপোজেসড বলের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এখানে এই স্ট্যাটটা দেখে আমি মনোযোগ আনার চেষ্টা করলাম, কারণ জ্যাক গ্রিলিশ ইজ এ রিলায়েবল প্লেয়ার। আই থিঙ্ক ওর এই স্ট্যাটগুলো অনেক কম সালার চেয়ে, এবং আমি মনে করি ও যেভাবে অ্যাস্টন ভিলাকে এই সিজনে একা টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে, উইথ গোলস, উইথ অ্যাসিস্টস, উইথ লিডারশিপ, আই থিঙ্ক that's a thing our team needs. And I would pick Grealish over Salah. I think this can be a weird decision, but yeah, I think I would choose Grealish. So I guess Jack Grealish is our choice. Yes, pretty much. Okay. So moving on, for the left wing position, we've picked three players: Sadio Mane of Liverpool, Marcus Rashford of Manchester United, and Son Heung-min of Tottenham. So guys, হ্যাঁ, এই আমরা যদি তিনজনের মধ্যে রাখতে হলে আমার মনে হয় যে আমি অবশ্যই মানেকে পিক করব। স্ট্যাট দেখলে সেটা ক্লিয়ার হয়, কিন্তু যদি ওই স্ট্যাটটা সব না, আমরা যদি এই সিজনে লিভারপুলের অ্যাটাকিং ইম্প্যাক্টটাও দেখি, মানের ইম্প্যাক্ট কিন্তু এই সিজনে অনেক বেশি। ক্রুশাল ম্যাচে গোল বলা হোক বা পিক এগেইনস্টে গোল বলা হোক, অনেক বেশি ভালো পারফরম্যান্স ছিল মানের। এছাড়া এবার টিমের সাথে হেন্ডারসনের লিঙ্ক আপ বা রবার্টসনের লিঙ্ক আপ সব মিলে কিন্তু মানে সিজনে খুব ক্রুশাল ছিল অ্যাটাকিং এ। আমার মনে হয় মানে র্যাশফোর্ড এবং সনের থেকে এই সিজনে অ্যাডভান্টেজ পাবে।
হ্যাঁ এই আর সিজনে বেস্ট লেফট উইঙ্গার বললে অবশ্যই এই সিজনের বেস্ট লেফট উইঙ্গার হচ্ছে মানে, কারণ পারফরমেন্স স্ট্যাট সবই যদি বলি, মানে ওয়াজ এভরিওয়্যার ইন দ্য ফিল্ড। আর ইভেন কনসিস্টেন্সির দিক থেকে আসলে র্যাশফোর্ড আর সনের থেকে কিন্তু মানে অনেক বেশি কনসিস্টেন্ট ছিল। পুরো সিজন যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোতেই মানে অনেক কনসিস্টেন্ট ছিল। হ্যাঁ লেফট উইং পজিশনের জন্য আমার অপিনিয়নে আসলে খুব বেশি ডিসকাশনের এখানেও দরকার আছে বলে মনে হয় না। মানে ওয়াজ বেটার ইন এভরি অ্যাসপেক্ট ফ্রম এনি আদার লেফট উইঙ্গার ইন দিস সিজন। গোলস, অ্যাসিস্টস, রেটিং, এভরিথিং, contribution to the team. So I think Mane is a easy choice here. হ্যাঁ, তবে আমার মনে হয় র্যাশফোর্ডের একটা শাউট আউট পাওয়া দরকার। আমাদের কাছে একটু শুনি র্যাশফোর্ডের ব্যাপারে। আসলে র্যাশফোর্ড এই সিজনে আসলে ইউনাইটেড একটা ডেভেলপমেন্ট ফেজের মধ্য দিয়ে গেছে। তার ভিতরেও র্যাশফোর্ড যেভাবে শাইন করছে, প্লাস আই গেস ইউ অল হ্যাভ সিন দ্যাট ফ্রি কিক গোল দ্যাট রিমাইন্ডেড মি অফ ইউ নো হু। সো আই গেস র্যাশফোর্ড আসলে এই সিজনে অনেক ভালো খেলছে, বাট যেহেতু আমরা টিম অফ দ্য সিজনের কনসিডার করতেছি, সো মানে উড গেট দ্য আপার হ্যান্ড। বাট যদি আমাকে বলতে হয় তাহলে আমি মানেকে 11-এ রেখে অবশ্যই র্যাশফোর্ডকে বেঞ্চে রাখবো টু সাব হিম অন। হ্যাঁ র্যাশফোর্ড আমরা মনে হয় এবার মুভ অন করতে পারি। ভাবেই এই সিজনে আমরা যারা রেগুলার খেলা দেখছি আমরা জানি যে র্যাশফোর্ডের আসলে প্রেফার্ড পজিশন ফরওয়ার্ড হলো একটু ওয়াইডে খেলছে এই সিজনে, বাট স্টিল যে ফরওয়ার্ড ছিল তার থেকে অনেক বেশি গোল অ্যাসিস্ট করছে। Rashford was the best performer of Manchester United this season. এটা I guess এখানে কেউ ডিসএগ্রি করবে Rashford না। had a good season, but I guess Mane had a better season. That's as simple as that. হ্যাঁ এটা ট্রু। So I guess we can So- move on to the next position. Okay, for the last position, forward, we've chosen Jamie Vardy of Leicester, Pierre-Emerick Aubameyang of Arsenal, Raul Jimenez of Wolverhampton Wanderers, and Danny Ings of Southampton. আমি এখানে একটা জিনিস This is gonna be interesting. আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। উই কুড পিক র্যাশফোর্ড ইন দিস পজিশন, বাট র্যাশফোর্ড কিন্তু অনেকটা সময় সেন্টার ফরওয়ার্ড না খেলে কাইন্ড অফ লেফটে খেলছে। এই জন্য আমরা ফর দ্য অডিয়েন্স আমরা ক্ল্যারিফাই করে দিচ্ছি যে আমরা এই ফরওয়ার্ডের জন্য র্যাশফোর্ডকে চুজ করতেছি না, জাস্ট এইটার জন্য আমাদের সিজনই লেফট উইং এ খেলেছে আর মার্শাল ফরওয়ার্ডে। হ্যাঁ কিছু কিছু সময় মানে আর কি সোয়াপ হয়েছে মাঝে মাঝে। So আর from আমরা এখানে these আগুয়েরোকে four নেই guys, আসলে। আগুয়েরো আনার কারণটা আমি বলি, আগুয়েরোর যে বিস্ট ফর্মটা থাকতো আগে ওইটা আসলে এই সিজন অনেকটা মিসিং মনে হয়েছে। যদি অনেক স্কোর করছে কিন্তু তার চেয়ে অনেক বেশি মিস করছে আসলে। সো ওই ক্লিনিক্যাল ব্যাপারটা আসলে এই সিজনের আগুয়েরোর থেকে একটু মিসিং ছিল। তো এই জন্য আগুয়েরোকে বাদ দিই। আগুয়েরো ইনজুর্ডও ছিল। কি বলবো, হ্যাঁ বল। লিগে যারা বিলো ক্লাব ছিল তাদের সাথেই স্পেশালি আগুয়েরোর অনেক গোল, বড় ক্লাবদের এগেইনস্টে আগুয়েরোর অত গোল নাই। প্লাস আমরা রেগুলার খেলা দেখলেই দেখতাম যে আগুয়েরো অনেক গোল মিস করছে। সো দ্যাটস নট এক্সপেক্টেড ফ্রম সামওয়ান লাইক আগুয়েরো। সো আই ডোন্ট থিংক আগুয়েরো আসলে এই টপস লিস্টে আমাদের জায়গা করে নিতে পারে। আচ্ছা, সো এই এই চারজনের চারজনের মধ্যে মধ্যে থেকে কাকে পিক করছি আমরা? এই চারজনের ভিতরে যদি কাউকে পিক করতে বলা হয়, এখানে হয়তো আমরা দেখতে পারবো যে আমরা জেমি বার্ডি 19 গোল করছে, বাট আমরা যদি একটু ভালোভাবে সিজনটা দেখি তাহলে সেটা আমরা জানতে পারি যে জেমি বার্ডি আসলে তার 90% গোল করছে একটা সিজনের 10 বা 8 ম্যাচের ভিতরে। তার সিজনের বাকি অংশে আসলে কিন্তু অত ওভারওয়েলমিং পারফরমেন্স না। সো আবার অবামেয়াং আসলে একটু বেশ ওয়াইডে খেলায় তার গোল হয়তো বা মনে হইতে পারে একটু কম, হয়তো ফরওয়ার্ডে খেলে আরো বেশি গোল দিতে পারতো। কিন্তু এই চারজনের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু বিবেচনা করলে আমি রাউল হিমেনেজকে বেছে নিতাম, কারণ ওভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স আসলে যে টেবিলের এত ভালো একটা পজিশনে আছে, আমার মনে হয় রাউল হিমেনেজের অনেক বড় একটা অবদান আছে। 13 গোল 6 অ্যাসিস্ট এজ আ ফরওয়ার্ড, এজ আ সেন্টার ফরওয়ার্ড, আসলে এটা অনেক ভালো একটা স্ট্যাট। I think this is going to be our most controversial pick, but I think I would also pick Raul Jimenez because of his outstanding link-up play and the contribution he had in the attacking side of Wolves. I think over the whole season, I think he has been very consistent, and he has produced 13 goals and 6 assists. The goal number can be a bit low, but I think his overall play
makes him a better candidate than anyone from this four. What do you think, Shihab? Anand? হ্যাঁ, আমি আসলে এগ্রি করি। আমিও হিমেনেজকে নিব আসলে। সোহান? আমার মনে হয় আমরা সবাই এই পয়েন্ট এগ্রি করি যে আমরা হিমেনেজকে প্রিফার করবো সিজনের জন্য। আমার এখানে একটা কথা অ্যাড করার আছে। আমি স্লাইটলি প্রিফার করতাম অবামেয়াংকে, বাট আমি যখন এই স্ট্যাটসটা দেখছি তখন আসলে I was astonished যে রাহুল জিমেনেজ এইবার ওভারঅল এত একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। সো আই গেস মাই পিক উড অলসো বি রাহুল জিমেনেজ। I guess so. We got our 11 now. So this is Premier League team our of the season. না, ফরওয়ার্ড পিকটা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে অনেকের কাছে, কিন্তু আমরা যদি একটু বার্ডির খেলা চিন্তা করে দেখতাম, বার্ডি আসলে 19 গোল 4 অ্যাসিস্ট করলেও বার্ডির খেলাটা পুরোপুরি ডিবক্স কেন্দ্রিক ছিল। সে আসলে কিন্তু ডিবক্সের বাইরে খুব একটা কিছু করতে পারছে বলে আমার মনে হয় না। ওই কাজগুলা বেশিরভাগ ক্ষেত্রে টিএলএমস বা ম্যাডিসন এরাই করতো। অনেক সময় আয়োজে পেরেস ছিল, বাট বার্ডির কাজ ছিল পুরোপুরি ক্লিনিক্যাল ফিনিশ। কিন্তু রাহুল হিমেনেজ আসলে ওভারঅল ফিজিক্যালি এবং ওয়াইডে যেও ক্রস দেওয়া সবকিছুতে বিবেচনা করলে আমার মনে হয় রাহুল হিমেনেজ পারফেক্ট। Yep. Raul This is our Premier League team of the season so far. I think there might be a few controversial picks, but I think we've made our logics clear. And honorable mentions এর জন্য আমরা like Rashford, Aaron Wan-Bissaka, Bernd Leno, হ্যারি ম্যাগুয়ার, also Aubameyang. I think he আমরা এখানে যে কম্পিটিটর গুলাকে নিয়েছিলাম তারা সবাই আর কি অনারেবল মেনশন পাওয়ার যোগ্য আসলে। হ্যাঁ, সো দিস ইজ ইট। ফরওয়ার্ডে সালাহ বা সন, র‍্যাশফোর্ড এরা সবাই খুব ভালো পারফরম্যান্স করছে, বাট স্পেশালি কাউকে যদি বেছে নিতে বলা হয় আমি হয়তো ভাই তিনজনকে বেছে নিতাম। So I guess this is it. So I guess this is it. That's all for today, and আমরা নেক্সট এপিসোডে অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে আবার নতুন এপিসোড নিয়ে চলে আসবো। So till then, stay safe, stay healthy.